হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রংপুর মডেল কলেজের প্রভাষক হিসাব বিজ্ঞান উজ্জ্বল প্রামাণিক। আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাস ওয়ান এসএসসি ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বইয়ের একটা অধ্যায়ের নাম আছে ব্যাংক সমন্বয় বিবরণী। এই ব্যাংক সমন্বয় বিবরণী খুব একটা সহজ একটা অধ্যায়। আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, এই অধ্যায়টা অনেক সহজ। যদি মনোযোগ সহকারে আমার এই লেকচারটা শোনা যায়, তাহলে এই এক লেকচারের উপর এই ক্লাস শেষ। অঙ্ক ছাড়াই অঙ্ক করা ছাড়া এই অধ্যায়ের সকল তথ্য আলোচনা করা হবে। তবে এই তথ্যগুলো যদি কেউ মাথায় রাখতে পারে, তাহলে পরবর্তী এই অঙ্কগুলো শুরু করতে গেলে আমাদের কোনো প্রকার আর সমস্যা হবে না। আমি আশা করি আমি আমার সর্বোচ্চ দিয়ে এই ক্লাসটা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে এই তথ্যগুলো দেখবেন, শুনবেন, প্রয়োজনে খাতায় নোট করে নেবেন। যে কোনো সমস্যায় এই ক্লাসটা আবার দেখতে পারবেন, অথবা নিজের খাতাটা বের করে সেই তথ্যগুলো নিতে পারবেন। এই তথ্যটা আমি আমার যে পেজ আছে উজ্জ্বলস অ্যাকাউন্টিং স্কুল নামে, ওখানে শেয়ার করব বা পোস্ট করব। পারলে দয়া করে ওখানে দেখে নেবেন। আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণী। এই ব্যাংক সমন্বয় বিবরণীটা কি তা জানার আগে ব্যাংক জানতে হবে, তারপর সমন্বয় বিবরণী জানতে হবে। এই ব্যাংক সমন্বয় বিবরণী, প্রথমত ব্যাংকটা কি? ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক হচ্ছে কি? একটি আর্থিক প্রতিষ্ঠান। এই আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে কি, যে মনিটাইজ করে অন্যের আমানতকারীর টাকাগুলো, সে দেখভাল করে আমানতকারীর টাকাগুলো। ব্যাংকে নিজস্ব কোনো অর্থ নেই। ব্যাংক ধার করা অর্থের ধারক। ব্যাংক ধার করা অর্থের ধারক। সুতরাং আমরা ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণীটা কি, এটা আমাকে ভালো করে জানতে হবে। একটি নির্দিষ্ট তারিখে ব্যাংকের বই এবং তার আমানতকারীর বই, নগদান বইয়ের যে গড় মিল রয়ে যায়, থেকে যায়, সেই গড় মিল কারণ নির্দেশ করে যে একটা বই প্রস্তুত করা হয়, যে একটা বিবরণী প্রস্তুত করা হয়, তাকে সংক্ষেপে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। সমন্বয় মানে কি? সমন্বয় মানে সমঝোতা করা। সমঝোতা করা। একটি নির্দিষ্ট তারিখ হতে হবে, সেই তারিখে আমাকে এই বিবরণী তৈরি করতে হবে। তো আশা করি ব্যাংক আর ব্যাংক সমন্বয় বিবরণীর মধ্যে যে কনসেপ্ট, আমি ভালোভাবে আমার প্রিয় শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। তো আজকের যে আলোচনার গুরুত্বপূর্ণ তথ্য দুটো লিখে দিয়েছি আমি, সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত। এই কথা অঙ্কের শুরুতে দেওয়া থাকবে। অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অথবা নগদ বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত। এই তথ্য এই এই দুই কথার এক কথা, অথবা এই দুই কথার এক কথা আমার অঙ্কের শুরুতেই দেওয়া থাকবে, অথবা দুই কথাই দেওয়া থাকবে। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে বইগুলো ধরতে হবে। আমরা কার বই করব? আমরা সাধারণত এই যদি নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, এই দুই কথার মধ্যে যে কোনো এক কথা আমার প্রশ্নে দেওয়া থাকে, তাহলে বুঝে নেব এটা আমার বই বা নগদ বই। আর যদি এই দুই কথা উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে এটা ব্যাংকের বই অথবা পাস বই, পাস বই।
এই দুই কথা যদি কোনো ছাত্র ধরতে পারে, আশা করি তার অঙ্ক শেষ, এক ক্লাসেই অঙ্ক ক্লিয়ার। তো আমরা এখন এই দুই কথার উপর বেস করে কেমনে অঙ্কটা সমাধান করতে হয় এটা নিয়ে একটু কথা বলবো। প্রথমত, নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এই কথা, অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, এই দুই কথার একটা কথা থাকলে আমরা বুঝে নেব কি বলতো বাবা, আমরা বুঝে নেব এটা হচ্ছে আমার বই। আমি যখন আমার বই তৈরি করব, মাথায় রাখতে হবে এটাই মেন কথা, আমি যখন আমার বই তৈরি করব তখন আমি সবসময় ব্যাংককে ফলো করব। আমি আমার বই তৈরি করার সময় সব সময় ব্যাংককে ফলো করব। যে যে কারণে ব্যাংক কমে গেছে আমি আমার বইয়ে সেগুলো কমে দেব। যে যে লেনদেনের কারণে ব্যাংক বৃদ্ধি পেয়েছে সেই লেনদেনগুলো আমার বইয়ে যোগ করে দেব। কথাটা আমি আবার বলি, যে যে কারণে ব্যাংক কী হয়েছে, যে যে লেনদেনের কারণে ব্যাংক কমে গেছে সেই কারণে আমি আমার বইগুলো হিসাব কমে দেব। আর যে যে কারণে ব্যাংকের হিসাব বৃদ্ধি পেয়েছে সেই লেনদেনগুলো আমি আমার বইয়ে যোগ করে দেব। কারণ আমি আগেই বলেছি আমার বই করতেছি, তাই আমার বই করার সময় সবসময় মাথায় রাখতে হবে আমি ব্যাংকে ফলো করব। কাকে ফলো করব? ব্যাংকে ফলো করব। ক্লিয়ার? তাহলে যখন অঙ্ক করতে যাব এই কথাগুলো আমি বারবার বলবো, তখন এই কথাগুলো অনায়াসেই আমার প্রিয় শিক্ষার্থীদের আয়ত্তে এসে যাবে। তো এই গেল আমার বইয়ের কথা। এখন আমরা আসব পাস বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত, অথবা নগদ বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত। এই দুই কথা যদি থাকে তো বুঝে নেব এটা আমার ব্যাংকের বই। কার বই? এটা আমার ব্যাংকের বই। ফার্স্ট আমাকে মাথায় রাখতে হবে আমি কার বই করতেছি। যেহেতু আমি এখন ব্যাংকের বই করতেছি তখন আমি আমার বইকে ফলো করবো। এবার কথা উল্টা, কথা মানে পুরাপুরি উল্টা হয়ে গেল, বিপরীত। যখন আমি ব্যাংকের বই প্রস্তুত করব তখন আমি আমার বইকে মনে মনে ফলো করব। যে 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 লেনদেনের কারণে আমার নগদ বইয়ের হিসাব বৃদ্ধি পেয়েছে সেই লেনদেনগুলো কারণে কি করব? ব্যাংকের হিসাবও বৃদ্ধি করব। যে যে লেনদেনের কারণে আমার বই কি হয়েছে? কমে গেছে। যে যে লেনদেনের কারণে আমার নগদ বইয়ের হিসাব কমে গেছে আমরা সেই লেনদেনগুলো কি করব? পাস বই বা ব্যাংকের বই থেকে কমিয়ে দেব। কথা সেম উল্টা। যখন ব্যাংকের বই করব তখন আমার বইকে ফলো করব। ক্লিয়ার? আর যখন আমার বই করব, আমি আবারও বলতেছি, যখন আমি আমার বই করব তখন আমি ব্যাংকের বইকে ফলো করব। কথা একদম ক্লিয়ার এখানে। এই দুই কথা যদি কোনো শিক্ষার্থী তার মাথায় ধরে রাখতে পারে, আশা করি তার কখনোই ব্যাংক সমন্বয় বিবরণীর ভুল হবে না। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য হচ্ছে মূলত হিসাবের স্বচ্ছতা আনার জন্য, জবাবদিহিতা ফিরিয়ে আনার জন্য, হিসাবকে গ্রহণযোগ্যতা করার জন্য। আমরা ব্যাংকে যে হিসাব খুলে রাখছি, ব্যাংক কি করতেছে না করতেছে আমরা জানি না। যখনই আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করব, ব্যাংক 100% জবাবদিহি করতে বাধ্য। কি কারণে আমার ব্যালেন্স কমে গেল, কি লেনদেনের কারণে আমার ব্যালেন্স বৃদ্ধি পেল। এই যে একটা স্বচ্ছতা আসতেছে, ব্যাংকের প্রতি আমার বিশ্বাস আসতেছে, এটা মূলত করার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী করা হয়। তো বাংলাদেশ ব্যাংক সবচেয়ে কেন্দ্রীয় একটা ব্যাংক, তার কিছু স্বায়ত্তশাসিত ব্যাংক আছে, তারপরে বেসরকারি কিছু ব্যাংক আছে, বাণিজ্যিক কিছু ব্যাংক আছে, বিশেষায়িত কিছু ব্যাংক আছে। সবগুলোই ব্যাংকের এরকম ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত তৈরি করতে হয়। তো আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা এই যে ব্যাংক সমন্বয় বিবরণীর প্রথম ক্লাস যেটা হয়েছে পরিচিতি ক্লাস, এই অধ্যায়ের নাম হচ্ছে পরিচিতি। এই অধ্যায় নিয়ে আলোচনা করলাম। ফার্স্ট অফ অল মেইন তথ্যটা দিলাম।
এই দুই তথ্যের উপর ভিত্তি করে অঙ্ক করলে কখনোই কোনো শিক্ষার্থী এই অধ্যায়ে অঙ্ক ভুল করবে না। আমরা যখন পরবর্তী ক্লাসে এই অধ্যায় নিয়ে আরও আলোচনা করব, এই অধ্যায় নিয়ে কী করব, আরও আলোচনা করব, অঙ্ক করব, তখন এই কনসেপ্টগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আমার প্রিয় শিক্ষার্থীর কাছে। যেমন আমি আমার বই তৈরি করেছি, লেখা আছে আমার বই তৈরি করতেছি, আমার বইয়ে আছে 50,000 টাকা ব্যালেন্স আছে আমার বই, আমি আমার বই প্রস্তুত করতেছি। সেই ক্ষেত্রে বলা আছে যে ব্যাংক চার্জ করলো 200 টাকা, ব্যাংক চার্জ 200 টাকা, যার নগদ বইতে নির্দিষ্ট তারিখে লেখা হয় নাই। তো এখন ব্যাংক চার্জটা কি? ব্যাংক চার্জ হচ্ছে ব্যাংক আমার কোনো ক্ষতি, ব্যাংক আমার কোনো খরচ করে ফেল দিছে, আমি জানিই না। সেই ক্ষেত্রে ব্যাংক যেহেতু আমার খরচ করে দিয়েছে, তার মানে ব্যাংক কমে আছে, আমি জানিই না। তার মানে কি আমার হিসাব বেড়ে আছে, আমি জানিই না। সেই ক্ষেত্রে আমার বই তৈরি করার সময় আমি এই 50,000 টাকার থেকে এই যে ব্যাংক চার্জ কর্তন করেছে, সেই ব্যাংক চার্জ কি করব, ব্যাংক চার্জ এই 200 টাকা আমি বিয়োগকে দেব। তো আশা করি আমি যখন ক্লাসটা পুরোপুরি একটা লেকচার দেব একটা অঙ্কের উপর কোনো একটা সাল ধরে, আমার প্রিয় শিক্ষার্থীরা খুব সহজে এই অধ্যায়টা আয়ত্ত করতে পারবে। আজান দিয়েছে, ক্লাসটা আর বেশি লং করতেছি না। প্রিয় শিক্ষার্থী, আবার আসসালামু আলাইকুম।